আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা দেখলাম আজকেও জাতীয় সংসদে, গতকালকে দেখেছি এবং আজকেও দেখলাম জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্যগণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের কথা বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এর আগে সাধারণ নাগরিকরাও কিন্তু প্রকাশ করেছে। যখন এরকম অবস্থা, তখন আমরা রাজনীতিতে কি দেখছি? আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরা যতটা না অপরাধ দমনে সক্রিয়, অপরাধ দমনে যতটা সচেষ্ট, তার চেয়ে তারা বেশি ব্যস্ত আছে বিরোধী রাজনৈতিক মতকে দমন করার জন্য, বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করার জন্য। এবং যে সমস্ত দলগুলো অলরেডি আমাদের এখানে আইনগতভাবেই এই আইন দিয়ে তাদেরকে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে দমন করার জন্য তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তারা যদি আইন ভাঙে, দমন তো করতেই হবে, এতে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার প্রশ্নটা হলো, যেমন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে কেন? যে তাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে বিচার করা হবে, যতদিন বিচার চলবে ততদিন তোমরা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবা না। এখন যদি বিচার এখনো শুরুই হয় নাই, এই বিচার যদি আরো 10 বছর চলে, তাহলে 10 বছর কি আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা কথা বলতে পারবেন না? তারা তাদের রাজনৈতিক মতাদর্শের কথা বলতে পারবেন না? এটা কিন্তু একটি জরুরি প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দেবে আমি জানি না, কিন্তু আমার মনে যে আশঙ্কাটা আছে সেটা হলো, এই জবাবের জন্য আওয়ামী লীগের যে অসংখ্য নেতাকর্মী সারা দেশে আছে, তারা কি এই জবাবের জন্য অপেক্ষা করবে, নাকি নিজেরাই মাঠে নেমে যাবে? ছাত্রলীগের রাজনীতি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কে করেছে? অন্তর্বর্তীকালীন সরকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্তই কি সঠিক ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত কি সম্পূর্ণভাবে এক চোখা ছিল না? অনেক কিছু আমরা দেখেছি। ডক্টর ইউনূসকে কি আমরা মহামানব মনে করব? তারাই যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, এখন সেটাকে আপনি পারবেন? তার হচ্ছে বড় কথা, আপনি কি পারবেন? সে আলোচনাটা আমি আজকে একটু করতে চাই। দেখেন, আমি বেশি না, আমি জুন মাসের কয়েকটা ঘটনা বলি। জুন মাসের 1 তারিখে চট্টগ্রামের এই যে আনোয়ারা উপজেলায়, এখানে ছাত্রলীগের একটা মিছিল, ছাত্রলীগ দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা ঝটিকা মিছিল কিন্তু বেরিয়েছিল, এবং সেই মিছিলগুলিতে প্রায় শতাধিক নেতাকর্মীরা কিন্তু ছিলেন। এবং যখন এই মিছিলটা বের হলো, তখন ওই এলাকার মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল, ওখানে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি কিছু বলতে চাই না, আমি কিছু খবর পেয়েছি। 3 তারিখে ঘটনা বলি। 3 তারিখে রাজশাহী মহানগরীতে এরকম 20-30 জন ছাত্রলীগের কর্মী মাস্ক পরে আকস্মিক একটা ঝটিকা মিছিল বের করেছিল, এবং তাদের হাতে যে একটা ব্যানার ছিল, সেই ব্যানারে লেখা ছিল প্রত্যাবর্তন 2.0 লোডিং। তারা শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলছিল, প্রত্যাবর্তন, শেখ হাসিনা ফিরবেন। আগে একবার প্রত্যাবর্তন করেছিলেন জিয়ার আমলে, আর পরে আরেকবার প্রত্যাবর্তন, এই জন্য 2.0। এবং তারা শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে, সেদিকে লোডিং হচ্ছে, এই ধরনের কথা তারা বলেছিল। এবং একটা ঝটিকা মিছিল ছিল, মুখে মাস্ক পরা ছিল, পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। 3 তারিখ গেল, কিন্তু একদিন পর ঘটনা কিন্তু ঘটতেছে। 5 তারিখে দেখেন, 5 তারিখে একটা মিছিল হয় নোয়াখালীতে, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট এই কারণে, নোয়াখালী সদর উপজেলার ৯৯ ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এই মিছিলটা বের হয়, এবং এই মিছিলে 1000-এরও বেশি নেতাকর্মী ছিল। বিশাল একটা মিছিল হয়েছিল, ছাত্রলীগের লোকজন ছিল, এবং এটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন। কিন্তু পুলিশ সেটাকে থামাতে গিয়েছিল, কিন্তু এত লোকজন ছিল সেখানে যে পুলিশ শেষ পর্যন্ত নিজেরাই সেখান থেকে সরে গেছে। তো এখন এইটা কিন্তু পুলিশ চেষ্টা করেও থামাতে পারেনি, এটা কিন্তু মাথায় রাখবেন। এই 5 তারিখে আবার আরও একটা মিছিল হয়েছিল চট্টগ্রামের বারিক বিল্ডিং এলাকার সামনে। মাথায় সাদা কাপড় বেঁধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা একটা আকস্মিক মিছিল বের করে। পরের দিন গোয়েন্দা পুলিশ এখান থেকে বেশ কয়েকজন, প্রায় 13 জন নেতাকর্মীকে গ্রেপ্তারও করে। এই 5 তারিখে আবার চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের রেস্ট হাউসে ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী গোপনে বৈঠকও করে। এটা নিয়ে বেশ আলোচনায় কিন্তু এর মধ্যে হয়েছে।
তবে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করছে, কিন্তু পুলিশ যাওয়ার আগে তারা সেখান থেকে পালিয়ে গেছে। সর্বশেষ 7 তারিখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটা ঝটিকা মিছিল হয়। সেখানেও কিন্তু নোয়াখালীর মতো এখানে অবশ্য পুলিশ অতটা নিষ্ক্রিয় ছিল না, তারা ধাওয়া দিয়ে 45 জনকে আটক করে। তারপরে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা টামলা হয়। আমি এই ঘটনাগুলি বললাম কেন, দেখেন এই প্রত্যেকটা জায়গায় পুলিশকে কিন্তু ব্যস্ত থাকতে হয়েছে এদের মিছিল থামানোর জন্য, এদেরকে গ্রেপ্তারের জন্য, এদের বিরুদ্ধে মামলা করার জন্য। এবং এটা যেটা হচ্ছে, এই যে কেউ জয় বাংলা বললো, কেউ জয় বাংলায় লেখলো, তার বিরুদ্ধে মামলা করতে হবে, তাকে ধরতে হবে, তাকে ধরে শাস্তির আওতায় আনতে হবে, জেলখানায় পড়তে হবে। এইগুলি যদি আপনারা করতে থাকেন, এগুলি নিশ্চয়ই জরুরি, নাহলে আপনারা কী কারণে করছেন। কিন্তু আমার কথাটা হলো, সাধারণ মানুষ কিন্তু অন্যভাবে জিনিসটাকে দেখবে। সাধারণ মানুষ বলবে যে তুমি একটা রাজনৈতিক দলকে কেন দমন করছো, তুমি আমাদের অপরাধীকে ধরো। এই ছাত্রলীগের মিছিল অথবা ওরা একটা মিটিং করতেছিল, এগুলো সাধারণ মানুষের জীবনকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে না। হয়তো আপনি বলবেন এটা দীর্ঘমেয়াদে করে, হ্যাঁ হয়তো করে, আপনারা মনে করতেছেন বলে করে, এটা তো আপনারা মনে করতেছেন। ডক্টর ইউনূসের সরকার মনে করেছিল করবে। আমরা শুরু থেকেই বলছি যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল 2024-এ, সেই আন্দোলনে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে প্রত্যেকের বিরুদ্ধে আপনারা মামলা করেন, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করেন, কোনো সমস্যা নাই। সরকারে যতজন মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করেন। এমনকি জেলা কমিটিতে, উপজেলা কমিটিতে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করেন, কোনো সমস্যা নাই। এমনকি এর বাইরে যদি কেউ সরাসরি যুক্ত ছিল বলে প্রমাণ পাওয়া যায়, অভিযোগ থাকে, তার বিরুদ্ধেও মামলা করেন এবং প্রত্যেকের বিচার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, কোনো আপত্তি নাই। কিন্তু যখন আপনি পুরো সংগঠনটাকে নিষিদ্ধ করে দেন, তখন সংগঠনে যে এদের বাইরেও যে অগণিত লোক আছে, বিচ্ছিন্নভাবে আছে, তাদেরকে আপনারা কীভাবে থামাতে চাচ্ছেন, কোন বিবেচনায় থামাতে চাচ্ছেন, গণতন্ত্রের কোন ধারায়, গণতন্ত্রের কোন দৃষ্টিভঙ্গিতে, কোন মাপকাঠিতে তাদেরকে আপনারা থামাতে চাচ্ছেন? এবং সেটা থামানো কিন্তু সম্ভব না। আমি আগেও বলেছি, এটা যত দিন যাবে তত এটা বাড়তে থাকবে। কিন্তু কোনো একটা কারণে সরকারের উপর যদি কেউ ক্ষুব্ধ হয়, ওদের সঙ্গে যে যুক্ত হবে। কোনো একটা কারণে জামাত এনসিপি দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয়, ওদের সঙ্গে যে যুক্ত হবে। এটাই নিয়ম, কারণ ওদেরকে আপনারা নিষিদ্ধ করে রেখেছেন। নিষিদ্ধের প্রতি আকর্ষণ সবসময় সারা দুনিয়াতেই, এটা হিউম্যান নেচার, থামাতে পারবেন না। কিন্তু এদিকে শক্তি ক্ষয় করতে যেয়ে কিন্তু আপনার যেখানে যা করা দরকার সেগুলি করতে পারছেন না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, মবকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, ধর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ওদিকে তো আপনাদের নজর দিতে হবে। এটা বিচার করবেন, বিচার করেন, বিচারটা তাড়াতাড়ি শুরু করেন। বিচারে যে রায় হয়, যদি বিচারের রায় একবার হয়ে যায়, তখন তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা একটা ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষ বলবে যে তোমাকে বিচারিকভাবে তোমাকে নিষিদ্ধ করা হয়েছে, তখন আপনি এটার একটা নৈতিক ভিত্তি তৈরি হয়। কিন্তু একটা কালো আইন দিয়ে আপনি নিষিদ্ধ করে তাদেরকে কিছু করতে দেবেন না, এবং আমাদের টাকায় পালিত যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, তাদেরকে আপনি ব্যস্ত রাখবেন এদেরকে দমনের জন্য, এটা কিন্তু সাধারণ মানুষ দীর্ঘদিন ভালোভাবে নেবে না। আমি মনে করি রাজনীতিতে কখনই আমরা অতীত ইতিহাসেও দেখেছি, নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক আদর্শকে শেষ করা যায় না। রাজনৈতিক আদর্শকে শেষ করতে হলে সেটা জনগণের হাতে ছেড়ে দিতে হয়। জনগণের কাছে ক্লিয়ার করতে হয় এই দলটা কেন জনগণের পক্ষে নয়, তখন জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করে। সেই কাজটা যত দ্রুত সরকার শুরু করবে, আমি মনে করি ততই মঙ্গল। আর যদি শুরু না করে, তাহলে দেখবেন যে এই ধরনের ঘটনার ফ্রিকোয়েন্সি আগামীতে আরও বাড়তে থাকবে। এটা আমি আশঙ্কা করছি। এই আশঙ্কা বাস্তবায়িত না হোক সেটাই প্রার্থনা করি, কিন্তু এটা আসলে অবধারিত। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।